হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আজকে আমরা যেটা চ্যাপ্টার নিয়ে এসেছি সেটা দেখতেই পাচ্ছ, সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট পাটিগণিত। আজকে আমাদের ফার্স্ট পার্ট 1 পাটিগণিত শুরু করলাম। আমরা পাটিগণিত যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ পাটিগণিতই করে যাব ক্লাস 10 থেকে। ওকে, তো দেখো, সুদ অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্ট যেটাকে সরল সুদ বলা হয় সেটা সম্পর্কে জানতে গেলে আমরা একটু পড়ে নিব, আলোচনা করে নেব। ওকে, তো স্টেপ বাই স্টেপ দেখি আমরা কি বলেছে। দেখো, বলেছে আজ আমাদের খুব মজা। আজ স্কুলে আমাদের ক্লাসের সকল ছাত্রছাত্রীরা নিজেদের নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে। অবশ্যই তোমরা নিশ্চয়ই তোমরাও ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছো, স্কুল থেকে খুলে দিচ্ছ অনেক সময়। ওকে, এখন প্রত্যেকের অ্যাকাউন্ট আছে স্কুলে। বলছে আমাদের প্রত্যেকের নিজস্ব ব্যাংকের পাসবই থাকবে, অবশ্যই তোমাদের আছে। আমরা ইচ্ছে মতো টাকা জমাতে ও তুলতে পারবো। ওকে, তারপরে কি বলেছে দেখো, যে আমার দাদা গত বছরে ওই ব্যাংকে অ্যাকাউন্ট করেছিল। দাদা ব্যাংকে 800 টাকা জমা রেখেছিল। 1 বছর পরে দাদার পাসবইয়ে দেখছি 800 টাকা বেড়ে গিয়ে 832 টাকা হয়েছে, কিন্তু এমন কেন হলো? ওকে, কেন হলো? আমি 800 টাকা রেখেছি কিন্তু 832 টাকা হলো। দেখো, দাদার টাকা 1 বছর ব্যবহার করার জন্য ব্যাংক দাদাকে কি করলো, 32 টাকা অতিরিক্ত দিল। কেমন করে? দেখো, 832 থেকে যেটা দিয়েছে দাদাকে, 832 টাকা দিয়েছে ব্যাংক, দাদা জমা রেখেছিল 800 টাকা, তাহলে 832 থেকে আমি 800 যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 32 টাকা। তাহলে তুমি দাদা যেহেতু 1 বছর ব্যাংকে জমা রেখেছিল টাকাটা, সুতরাং দাদাকে তাহলে ব্যাংক কী করলো, 32 টাকা বেশি দিল। দেখো, আমরা যখন ব্যাংকে টাকা রাখি, ধরুন এটা আমার যদি ব্যাংক হয়, তো আমরা টাকা রাখছি 1 বছরের জন্য। ওকে, 1 বছরের জন্য যখন আমরা টাকা রাখছি ব্যাংকে, ওকে, ধরো 800 টাকা রেখেছে, তো ব্যাংক কী করছে, সেই টাকাটাকে ব্যবহার করছে। কীরকমভাবে ব্যাংক ব্যবহার করে? দেখো, একটা ব্যাংক, আমরা সাধারণত কি লোন নিই ব্যাংক থেকে। এই যে লোন নেওয়ার ফলে কি ব্যাংক আমাদের কাছে ইন্টারেস্ট নেয়। ওকে, সেটা হচ্ছে 2% নিতে পারে, 5% নিতে পারে, 10% নিতে পারে। ওকে, এরকমভাবে নিচ্ছে। এই যে তুমি যে টাকাটা রেখেছো 800 টাকা, সেটা কিন্তু ব্যাংকে পড়েনি টাকাটা। তুমি ভাবছো আমি ব্যাংকে রেখেছি, ব্যাংকেই আছে। না, ব্যাংক কী করেছে, সেই টাকাটাকে ব্যবহার করেছে। হ্যাঁ, তুমি যখন অ্যাকাউন্ট চেক করছো 800 টাকা তোমার অ্যাকাউন্টে ঠিকই দেখাচ্ছে, কিন্তু এই 800 টাকা ব্যাংক কী করছে, অন্যজনকে সেগুলো কী দিচ্ছে, সুদ দিচ্ছে। ওকে, তোমার টাকা আবার অন্য টাকাগুলো নিয়ে সেটা সুদ দিচ্ছে। এই যে 1 বছর তুমি টাকাটা তুলোনি বা টাকাটা রেখেছো, এই টাকাটা নিশ্চয়ই ব্যাংক ব্যবহার করেছে। ব্যবহার করতে এবার কি ব্যাংকের তো লাভ হয়েছে, তুমি টাকাটা রাখার ফলে ব্যাংকের লাভ হয়েছে। এবার কি করেছে, তোমাকে আবার কি করলো, যে তোমাকে 1 বছরের কী দিল, ব্যাংক 32 টাকা এক্সট্রা দিয়ে দিল, যেহেতু তুমি টাকা রেখেছো। ওকে, কখনো রেখে দেখবে ব্যাংকে 1 বছরের জন্য 800 টাকা বা 500 টাকা বা 1000 টাকা, দেখবে তোমাকে ব্যাংক কিছুটা একটা ছোট মিনিমাম একটা তোমাকে ইন্টারেস্ট দেবে, যেহেতু তুমি ব্যাংক খাটিয়েছে টাকাটা তোমার। ওকে, আর তোমাকেও সেখানে 32 টাকা দিচ্ছে। এই যে 32 টাকা দিল না, এই যে 32 টাকা দিয়েছি, এটা কি আমরা আস্তে আস্তে জানবো। ওকে, একবারে আমি বলছি না গল্পগুলো, আমরা একটু করে পড়বো, তার সাথেই জানবো। ওকে, বলছে এই অতিরিক্ত টাকা বা অর্থমূল্যকে কি বলা হয়? এই যে 32 টাকা যে আমরা বেশি পেলাম সেটা কি বলছে, এই অতিরিক্ত অর্থমূল্যকে সুদ বলা হয়। তাহলে এটাকে আমরা কি বলবো, সুদ বলবো, যেটাকে ইন্টারেস্ট বলেও তোমরা ভবিষ্যতে জানবে। ওকে, তাহলে ইন্টারেস্ট কোনটা, যে আমরা ধরে নাও একটা ব্যাংকে 800 টাকা রেখেছি, এবার ব্যাংক আমাকে কি করলো, 800 টাকা রাখাতে আমাকে 32 টাকাও দিতে পারে, 30 টাকাও দিতে পারে, 10 টাকাও দিতে পারে। সে যে বেশিটা দিচ্ছে সেটাই কি ইন্টারেস্ট। ওকে, অনেক সময় আবার কী হয়, আমরা অন্যজনের কাছ থেকে টাকা ধার নিলাম, ধরুন 800 টাকা নিয়েছে। এবার কখনো কখনো কিছু কিছু ব্যক্তি বলে, না তুমি 1 বছর পরে আমাকে 840 টাকা দিও। কেন কি, ওই যে 40 টাকা কী বলো তো, সেটা তোমার কাছ থেকে বেশি নিচ্ছে। তার মানে সেটা কি, সেটাকে নাম কি, সেটা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। সুদ তো তোমরা নিশ্চয়ই জানো, ইংলিশ টার্মটাও মনে রাখবে, ইন্টারেস্ট। এই ধরনের সুদকে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট বলবো। ওকে, তাহলে মনে রাখবে সিম্পল ইন্টারেস্ট কথাটার মধ্যে এসে, সিম্পল মানে সরল, একদম সরল সুদ। ওকে, যেটা তুমি রাখবে তার পার্সেন্টেজ হিসেবে তোমাকে একটা দিতে হবে। তুমি যদি ব্যাংক থেকে নিচ্ছ তাহলে তোমাকে ব্যাংক দিচ্ছে, আর তুমি যদি মানুষের কাছ থেকে ধার নিচ্ছ বা ব্যাংক থেকে নিচ্ছ তাহলে তোমাকে উল্টো দিতে হবে। তো বলছে এখানে সুদ তাহলে কত, ওই যে 832 থেকে 800 বিয়োগ করবো, তাহলে 32 টাকা। এখানে আসলকে মনে রাখবে, ইংলিশ টার্মটা প্রিন্সিপাল বলা হয়। আসলটাকে কী বলা হয়, প্রিন্সিপাল। ওকে, যেটা 800 টাকা আসল, আর সুদ আসল বা সববৃদ্ধি মূল, এই টার্মটা মনে রাখবে। এই টার্মটা আমরা যখন কোষে দেখি করতে যাব তখন এই টার্মটা আমার খুব প্রয়োজন হবে। ওকে,
এই টার্মগুলো যদি মনে না পারো তাহলে কিন্তু গুলিয়ে যাবে। যে সুদ আসল মানে হচ্ছে সমৃদ্ধিমূল। সমৃদ্ধিমূল মানে কি? দেখো সুদ আসল এখানে লুকিয়ে আছে যে সুদ প্লাস আসল, যেটাকে অ্যামাউন্ট বলা হয়। ওকে, সুদ প্লাস আসল মানেই হচ্ছে সুদ আসল, আর সুদ আসলকে আমরা সমৃদ্ধিমূল বলবো। যদি আমাদের কোশ্চেনে থাকে সমৃদ্ধিমূল, তার মানে আমাকে বুঝে যেতে হবে যে সেখানে সুদও আছে প্লাস কি আছে, আসলও আছে। যেমন এখানে সুদ কত 32 টাকা, আসল কত 800 টাকা। কেন কি দাদা 800 টাকা রেখেছিল, সুদ দিয়েছিল 32 টাকা, তাহলে কত দাদা পেল 832 টাকা। কত সময়ের জন্য? 1 বছরের সময়ের জন্য। সময়কে আমরা কি ধরবো? টাইম। সময়কে আমরা কি নেব? টি আকারে নেব, টাইম আকারে। ওকে, বোঝা গেল এটাও। এবার চলো, বলেছে আসল বা মূলধন। দেখো এখানে আরেকটা টার্ম মনে রাখবে যে আসলটাই হচ্ছে মূলধন। ওকে, যত টাকা ধার দেওয়া বা নেওয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা, গচ্ছিত মানে এক জায়গায় রাখা, সেটাকেই বলে কি মূলধন। তাহলে মূলধনটা কি? যত টাকা ধার দেওয়া, তুমি দিলে আবার নিতেও পারো, অথবা আর কি যত টাকা গুছিয়ে রেখেছো মানে এক জায়গায় রেখেছো, সেটাও কি মূলধন। সময়, যত সময়ের জন্য ধার দেওয়া নেওয়া হতে পারে। কন্ডিশন এরকম হতে পারে তুমি দিচ্ছ আবার নিচ্ছ আবার গচ্ছিত রাখছো, 3টা কন্ডিশনে রাখতে পারি, সেটা কি সময়। সুদটা কি? উত্তমর্ণের বা পাওনাদারের, পাওনাদার মানে ক্রেডিটর, মানে তোমাকে দিতে হবে, ক্রেডিটর মনে রাখবে। হ্যাঁ, উত্তমর্ণের বা পাওনাদারের ক্রেডিটর অর্থ সাময়িকভাবে ব্যবহার করার অধিকারের যেটা বদলে শর্ত অনুযায়ী অধমর্ণ বা দোকানদার বা ডেবিটর কিছু অতিরিক্ত অর্থমূল্য তাকে দিয়ে থাকেন। তাহলে দেখো দেনাদার, দেনাদারকে বলা হয় ডেবিটর বা অধমর্ণ, আর আরেকটা কি পাওনাদার, পাওনাদারকে বলা হয় কি ক্রেডিটর। ওকে, যে পাচ্ছে তাকে ক্রেডিটর বলবো, দেনাদার মানে যাকে দিতে হবে সেটা হচ্ছে ডেবিটর মানে অধমর্ণ। ওকে, এগুলো টার্মগুলো মনে রাখবে, এগুলো দিয়ে শর্ট কোশ্চেন আসতে পারে। এই অর্থমূল্যই হচ্ছে সুদ। তারপরে কি বলেছে দেখো, যেখানে বক্সটা, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন। ওকে, যেমন ব্যাংক, এখানে যদি ব্যাংক ধরি তাহলে ব্যাংকে আমরা কি বলবো? উত্তমর্ণ। ব্যাংক প্রত্যেকে ধার দেন, উত্তমর্ণ। এবং যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন, ধরো তুমি ব্যাংকে গেছো, তুমি টাকা ধার করছো, এই যে তুমি কি অধমর্ণ, তুমি নিচ্ছ, ব্যাংক তোমাকে দিচ্ছে, তুমি অধমর্ণ, আর এখানে ব্যাংক হচ্ছে উত্তমর্ণ। ওকে, বলা হয়। এই টার্মগুলো মনে রাখবে, এগুলো দিয়ে শর্ট কোশ্চেন সত্য মিথ্যা আসতে পারে। যখন কোনো ব্যক্তি পোস্ট অফিস বা ব্যাংকে টাকা জমা রাখেন তখন তিনি উত্তমর্ণ। দেখো তখন কিন্তু সে উত্তমর্ণ, সবসময় যে ব্যাংক উত্তমর্ণ হবে সেরকম কোনো কারণে। কোনো ব্যক্তি পোস্ট অফিসে বা ব্যাংকে জমা রাখেন, তুমি জমা রাখছো, ওকে, তুমি জমা দিচ্ছ ব্যাংকে জমা দিচ্ছ, যখন জমা দিচ্ছ তখন উত্তমর্ণ। ওই পোস্ট অফিস বা ব্যাংক তখন কি হয়ে গেল? অধমর্ণ। কেন? তোমার কাছ থেকে ব্যাংক নিচ্ছে, যখন নিচ্ছে, ওকে, ব্যাংক যখন নিচ্ছে তখন অধমর্ণ, তুমি দিচ্ছ, তুমি একজন কি উত্তমর্ণ হয়ে গেলে। ওকে, তাই পোস্ট অফিস বা ব্যাংক জমা টাকার উপর কি সুদ দেয়। আবার যখন কোনো ব্যক্তি ব্যাংক বা সমবায় সমিতি থেকে টাকা ধার করেন, ধার করাটাকে আমরা জানি অধমর্ণ বলা হয়। যে টাকা দেয়, এই দুটো টার্ম মনে রাখবে, যে টাকা দেয় সেটা হচ্ছে উত্তমর্ণ, যে নেয় সেটা হচ্ছে অধমর্ণ। এই দুটো মনে রাখলে তোমরা কনফিউজ হবে না। ওকে, কখনো ব্যাংক দিচ্ছে, আবার কখনো আমি ব্যাংকে টাকা জমা দিচ্ছি, যেমন দাদা ওখানে কি জমা রেখেছিল, দাদা তাহলে কি হবে? অধমর্ণ না উত্তমর্ণ? উত্তমর্ণ, কেন দাদা রেখেছিল। ওকে, আর দাদা যদি ব্যাংক থেকে টাকা তোলে, ধার নেয়, তখন কিন্তু অধমর্ণ হয়ে যাবে। তাহলে আমি এই ব্যাংকে 500 টাকা রেখেছি, কিন্তু আমার বন্ধু সজল ব্যাংকে 300 টাকা জমা রেখেছে। ওকে, 300 টাকা জমা রেখেছে। তাহলে কি বলেছে যে 1 বছর পরে আমার 500 টাকা বেড়ে গিয়ে 520 টাকা হলো, আর সজলের 300 টাকা বেড়ে গিয়ে 312 টাকা হলো। 1 বছর, কন্ডিশনটা কি দিয়েছে? সময়টা 1 বছর। ওকে, তারপরে দেখো কি বলেছে, এরপরে দেখো কি বলেছে যে 1 বছর আমি সুদ পেলাম, তাহলে সুদ কত পেলাম? আমি 520 টাকা পেয়েছি, আমি জমা রেখেছি 500 টাকা, সেখান থেকে বিয়োগ করে 20 টাকা পেলাম, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। সজলের কত হলো? সজল 312 টাকা পেয়েছে, আর সে দিয়েছে কত? 300 টাকা। তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব, তাহলে এখানে কত পাবো? 12 টাকা। তাহলে সজল পেল 12 টাকা সুদ, আর আমি পেলাম কত? 20 টাকা সুদ। 2 নম্বর অপশনটা দেখো, তাহলে বুঝতে পেরেছো যে কোনটা সুদ আর কোনটা আসল, এটুকু তো ক্লিয়ার হয়ে গেছে। বলছে একই সময়ের জন্য ব্যাংক টাকা জমা রেখে আমরা দুজনে আলাদা আলাদা পরিমাণ সুদ পেলাম, কেন?
দেখো কেন পেলাম, কেন কি আমি বেশি টাকা রেখেছিলাম তাই আমি বেশি সুদ পেয়েছি, সজল কম টাকা রেখেছে তাই কম সুদ পেয়েছে। ওকে, এরপরে কি বলেছে দেখো, যে সময় স্থির থাকলে, সময়টা দুজনেরই একই ছিল, সুদের পরিমাণ আসলের পরিমাণের উপর নির্ভরশীল। একবার বলছে সময় স্থির থাকলে মানে সময়টা একই জায়গায় থাকলে, 1 বছর দুজনের, সুদের পরিমাণ আসলের পরিমাণের উপর কি নির্ভর। আসলের পরিমাণের উপর নির্ভর কেন, কেন কি আসল দেখো 500 টাকা ছিল, তার জন্য সুদ বেড়েছে 20 টাকা। আর সজলের ছিল 300 টাকা আসল, তার জন্য কি সুদ হয়েছে কম। তাহলে আসলের উপরে, অবশ্যই আসলের উপরে নির্ভর করছে। ওকে, আসলের উপরে নির্ভরশীল। আসল বাড়লে সুদের পরিমাণও কি বাড়বে। আসল যদি বাড়ে তাহলে সুদের পরিমাণ কি বাড়বে। আমি যদি ব্যাংকে 1000 টাকা রাখি আর তুমি যদি 200 টাকা রাখো, আমি 1000 টাকা রাখলাম আর তুমি 100 টাকা রাখলে, তাহলে কি সুদ দুজনেরই একই হবে না। আমি আসল বেশি দিয়েছি, আমার 40 টাকা হবে ধরলাম, আর যে 100 টাকা দিয়েছে তার 5 টাকা হতে পারে, কেন কি সে কম দিয়েছে ব্যাংকে জমা। ওকে, এইটুকু তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। চলো নেক্সট পেজ। এরপরে পেজ নাম্বার 32-তে আসো। দেখো 3 নম্বর পয়েন্টে কি বলেছে, বলছে ওই ব্যাংকে যে কোনো টাকা জমা রাখলে কত টাকা সুদ পাবো, কিভাবে সহজে হিসাব করব। প্রথমে ওই ব্যাংকের সুদের হার নির্ণয় করতে হবে। ওকে, দেখো সুদের হার কি, প্রথমে এটা সম্পর্কে জানবো আমরা, সুদের হারটা কি। বলছে দুটি সুদ সাধারণত বছরের হিসাবে কষা হয়ে থাকে। ওকে, অবশ্যই সুদকে আমরা দেখলাম যে 1 বছরের সুদ হতে পারে। তার জন্য বলছে 100 টাকার 1 বছরে যে পরিমাণ সুদ দেওয়া হয় তাই বার্ষিক শতকরা সুদের হার। তাহলে বার্ষিক শতকরা সুদের হার আমরা কি করব, সবসময় সময়টাকে ধরব। ওকে, তো মনে রাখবে বার্ষিক শতকরা সুদের হার মানে সময়টার কথা বলেছে। যেমন এখানে বার্ষিক কথার অর্থ কি, বার্ষিক কথার অর্থ হচ্ছে বছর। ওকে, 1 বছরের সুদ বোঝে। যেমন বার্ষিক সরল সুদের হার 10%। এর অর্থ কি, এর অর্থ হলো যে 100 টাকার, এই যে 100 টাকার পার্সেন্ট মানে আমরা জানি একটা পার্সেন্ট মানে কত, পার্সেন্ট মানেই হচ্ছে 100। যে 100 টাকার 1 বছরের সুদ কত টাকা, 10 টাকা। এই যে দেখো 100 টাকার এই পার্সেন্ট মানে 100, 100 টাকার 1 বছরের সুদ, এই যে বার্ষিক 1 বছরের সুদ কত টাকা, 10 টাকা। এটাই হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। কোনো কোনো ক্ষেত্রে ওকে সাংশিক, মাসিক, এমনকি দৈহিক হিসাবেও সুদ কষা হয়। যেমন গণিতের ভাষার সমস্যাটি যদি আমরা দেখি, মাসে হিসাবও দেখতে পারি, ষান্মাসিক হিসাবও দেখতে পারি, এমনকি দৈনিক মানে কি আমরা দিনের হিসাবও দেখতে পারি, দৈনিক কথা অর্থ ডেলি হিসাবেও দেখতে পারি। দেখো গণিতের ভাষার সমস্যাটি যদি দেখি, তাহলে আসল এককটা হচ্ছে টাকায়, সময়ের একক কি আমরা নিয়েছি বছর সময়টা। ওকে, তারপরে সুদটাকে কি নিয়েছি, সুদকে আমরা টাকায় নিয়েছি। ওকে, দেখো তাহলে আসলে এখানে 500 টাকা, সময়টা 1 বছর, আর সুদ কত 20 টাকা। আমরা এর আগের পেজে দেখলাম। তাহলে এই 10 মানে 100 টাকা 1 বছরের সুদ কত, তাহলে 100 টাকা 1 বছরের সুদ কোশ্চেন সাইন, এটা আমাদের বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো এখানে যে 500 টাকার 1 বছরের সুদ কত হবে, 500 টাকার 1 বছরের সুদ কত 20 টাকা। তাহলে 500 জায়গায় আমরা 1 লিখবো, 1 টাকার 1 বছরের সময়টা একই, 1 বছরের সুদ কত হবে, কম হবে, তাহলে 20 উপরে নিচে 500। ওকে, এবার দেখো যদি 100 টাকা নিই, এবার 100 টাকার 1-এর চাইতে 100 বড়, তাহলে 100টা গুণ হয়ে যাবে কার সাথে, 20-র সাথে। তাহলে 20 × 100, নিচে 500 থাকছে। এবার আমরা এখান থেকে 0 0 কেটে দেব, 5 দিয়ে 4 5 20, তাহলে কত 4 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত দাঁড়াচ্ছে, 4%। ওকে, যে ওই ব্যাংকে বার্ষিক সরল সুদের হার দাঁড়াচ্ছে 4%। একই রকমের প্রয়োগ একটা আমরা দেখব। দেখো এবার প্রয়োগ 1টা যদি আমরা দেখি, কি বলেছে যে আমি বার্ষিক 4% সরল সুদের হারে, ওকে 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংকে 1200 টাকা জমা রাখি তবে 1 বছরে কত টাকা সুদ পাবো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি একই রকমভাবে আমরা প্রথমে আসল, সময় আর কি লিখবো, সুদ। আসলকে একক দেব টাকা, সময়ের একক হচ্ছে বছর, সুদের একক কি টাকায় আসবে। তাহলে 100 টাকায়, এটার মানে কি, এর আগে আমরা দেখলাম যে 100 টাকায়, ওকে 100 টাকায় 1 বছরের সুদ, কেন এখানে বার্ষিক কথাটা আছে, বার্ষিক কথার অর্থ কি, বার্ষিক মানে হচ্ছে 1 বছর। ওকে, তাহলে আসল
100 টাকায় পার্সেন্ট মানে এখানে 100 আছে, তোমাকে বুঝে নিতে হবে পার্সেন্ট মানে কি, সেখানে 100 আছে। ওকে, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কত, দেখো এখানে 4 টাকা। ওকে, তাহলে 1200 টাকায় 1 বছরের, কারণ সময়টা একই, তাহলে সুদ কত, তাহলে একই রকম ওই ব্যাংকে বার্ষিক সরল সুদের হার কত, 4%। ওকে, মানে যেটা দেওয়া ছিল 4%, তাহলে আমরা একই রকমভাবে লিখবো 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 4 টাকা। 1 টাকায় হলে কী হবে, কম হবে, 4/100, আর 1200 টাকা হলে বেশি হবে, তাহলে গুণ হবে 1200 টাকা। এবার এখানে 0 0 কেটে দেবো, তাহলে 4 বারং কত, 36। ওকে, 12 × 12 = 24, 36 টাকা। বুঝতে পেরেছ নিশ্চয়ই। চলো নেক্সট। একই রকমভাবে দেখো প্রয়োগ টু কি বলেছে, যে আসল যদি 600 টাকা হয়, সময় যদি 1 বছর হয়, বার্ষিক সুদের হার যদি 5% হয়, তাহলে মোট সুদ কত। ওকে, তাহলে আমরা প্রথমে লিখবো 5%। 5% এর অর্থ, ওকে, তাহলে এটা আগে দেখে নিই যে 5% এর অর্থটা কি। এর অর্থ হচ্ছে যে এখানে দেখো পার্সেন্ট মানে 100। ওকে, এখানে লিখেছি পার্সেন্ট মানে কি 100। 100 টাকার ওকে, এখানে বার্ষিক, দেখো বার্ষিক সরল সুদে বার্ষিক মানে 1 বছর, তার 100 টাকার 1 বছরের ওকে 1 বছরের সুদ কত, 5 টাকা। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, যে আমরা লিখতে পারি 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা। এবার 1 টাকায় সময়টা একই থাকবে, 1 বছরের সুদ কত হবে, 5/100 নিচে আসবে। ওকে, আরেকটা দেখো এখানে কত টাকা দেওয়া আছে, 600 টাকা। ওকে, তাহলে 600 টাকায় কত, তাহলে আমরা লিখবো যে 600 টাকায় সময় একই, 1 বছরের সুদ কত হবে, উপরে 5 নিচে 100, যেহেতু 600 বেশি একের চাইতে, তাহলে এটা গুণ হয়ে যাবে 600, তাহলে 0 0 কাটবো। ওকে, তাহলে 5 6 কত, 30 টাকা। ওকে, এবার কি চেয়েছে, মোট সুদ। ওকে, তাহলে আমাদের উত্তর কত, উত্তর হচ্ছে 30 টাকা। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি যে 600 টাকায়, ওকে, 600 টাকায় 1 বছরের সুদ কত টাকা, 30 টাকা। ওকে, এটা হয়ে গেল। চলো নেক্সট কি বলেছে, এরপরটা দেখো যে 1800 টাকায় 1 বছরের 4.1/2% মোট সুদ কত। তাহলে একই রকমভাবে 4.1/2, আমরা প্রথমে 4.1/2 এই পার্সেন্ট, এটাকে যে আমরা ভাঙি। ওকে, তাহলে এর অর্থটা আগে কী হবে, দেখো যে এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যে দেখো এটা আমরা লিখব পার্সেন্ট মানে কত, 100। ওকে, একই রকমভাবে 100 টাকার সময় তো 1 বছরেরই আছে, 1 বছরের, ওকে, 1 বছরের সুদ কত হচ্ছে, 4.1/2 টাকা। ওকে, এটাকে যদি ভেঙে দিই, দেখো 4 2 8 রেখে কত, 9/2 টাকা। এটা তো নিশ্চয়ই তোমরা জানো। ওকে, যে এর সাথে এটা গুণ হয়, তার সাথে এটা যোগ হয়, যেমন 4 2 8 রেখে 9/2। তাহলে 1 টাকার সময় একই থাকবে, 1 বছরের সুদ কত হবে, দেখো 9/2। ওকে, যেহেতু 100 নিচে 1 কম। ওকে, তাহলে 100টা কোথায় আসবে, ঠিক নিচে আসবে, 2 এর সাথে হবে। আর এবার কত বলেছে, এবার 1800 টাকা বলেছে, তাহলে 1800 টাকা কত হবে, ওকে, 1800 টাকায় সময় একই, 1 বছরের সুদ হবে, একের চাইতে যেহেতু 1800 বড়, তাহলে 9 এর সাথে 1800 হবে, নিচে 2 × 100, দুটো শূন্য কেটে দাও, 2 দিয়ে 9কে কাটো, তাহলে 9 9 কত, 81। ওকে, 81 টাকা, এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে পেলাম কত, প্রথমে যেটা আমরা পেলাম সে তখন পেলাম 30 টাকা, আর পরে পেলাম 81 টাকা। ওকে, চলো নেক্সট। পরে পেজে কি দেখি বলেছে, দেখো প্রয়োগ 3 বলছে, শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রাখে, সময়টা 1 বছরই আছে, 25 টাকা সুদ পেয়েছে,
কত টাকা জমা রেখেছে আমরা জানি না, কিন্তু সুদ পেয়েছে 45 টাকা। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% হলে, বার্ষিক বলতে 1 বছর মনে রাখবে, 1 বছরে 100 টাকা 5 টাকা সুদ পায়। ওকে, তাহলে শ্রাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছিল, তার মানে আমাকে আসলটা বের করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো যে এটা আমরা জানি যে এটার অর্থ কি, যে 100 টাকায় 1 বছরের সুদ কত, 5 টাকা। ওকে, এই পার্সেন্টেজ মানে আমি বুঝিয়েছি। তাইলে এখানে যেহেতু আমি আসলটা জানি, তা আসলটাই হচ্ছে কোশ্চেন সাইন, 1 বছরের সুদটা দেওয়া আছে কত, 45 টাকা। তো ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5%টা বলেই দিয়েছে। ওকে, তাহলে 5 টাকার 1 বছরের সুদ, আসল কত, উল্টোভাবে লিখবো, যেহেতু আমি এখানে কোশ্চেন সাইন আছে, তাহলে আমি লিখবো 5 টাকা 1 বছরের সুদ পাবে যখন আসল কত, 100 টাকা। তাহলে একই রকমভাবে 1 টাকা হলে কম হবে, তাহলে 100-র নিচে 5 আসবে। আবার 45 টাকা হলে কত হবে, সেটা 5 দিয়ে কাটাকাটি করলে 5 লং 45, মানে 900 টাকা। শ্রাবণী 900 টাকা ব্যাংকে জমা রেখেছিল। ওকে, তো দেখো কখনো আমরা সুদ বের করলে এখানে কোশ্চেন সাইন থাকবে, আবার কখনো আমরা আসল বের করলে তাহলে এখানে কোশ্চেন সাইন। তাহলে আসল বের করলে তোমাকে এদিক থেকে লিখতে হবে যে 5 টাকা 1 বছরে সুদ পাবে যখন আসল কত, আসল হচ্ছে আমাদের কাছে 100 টাকা 1 বছরের জন্য কত, আর 45 টাকা 1 বছরের জন্য কত। ওকে, এভাবেই প্রয়োগ 4 নিজে করে বলেছে। দেখো প্রয়োগ 4 কি বলেছে, যে ওই ব্যাংকে যদি শ্রাবণী 5%, ওকে, সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত, এর আগে 45-এর জায়গায় এবার বলছে 60 টাকা সুদ পেত, তবে কত টাকা জমা রাখতো, হিসাব করে এটা নিচে করি। চলো এটা আমি করে দিচ্ছি। দেখো এবার প্রয়োগ 4 আমরা যদি করি, তাহলে আমরা প্রথমে 5% অর্থ লিখব। ওকে, যে আমরা লিখব বার্ষিক, ব্যাংকের বার্ষিক সরল সুদের হার, এখানে বলে দিয়েছে যে ব্যাংকের শ্রাবণের বার্ষিক 5% সরল সুদের হার। তাহলে আমরা লিখব যে ব্যাংকের, ওকে, বার্ষিক ব্যাংকে বার্ষিক সরল সুদের হার, সেটা কত, 5%। এর অর্থ কি, যেহেতু আমাকে কি বের করতে বলছে, আসল। ওকে, কত টাকা জমা রেখেছিল, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে 4টা করে নিতে পারো। ওকে, যে আমরা প্রথমে এখানে আসল লিখে নিই। আসলের একক হচ্ছে টাকা, তারপরে হচ্ছে সুদ, সেটা, ওকে, সুদ না, সময়, অ্যাকচুয়ালি এখানে হবে সময়। ওকে, যেটা হচ্ছে বছর একক, তারপরে আমাদের কি আসে, সুদ। ওকে, যেটার একক হচ্ছে টাকা। তাহলে আসল প্রথম ক্ষেত্রে কত, 100, সময় 1 বছর, সুদ কত, 5। তাহলে পরবর্তীতে আসল জানি না, কিন্তু সময় জানি, সুদ কত, 60 টাকা। ওকে, দেখো সুদ কত, 60 টাকা। ওকে, 60 রুপিস। তাহলে আমরা আসলটা বের করবো, তাহলে আমরা এটাকে কি লিখবো, যে এটার মানে কি দাঁড়ায়, যে আমরা লিখবো উল্টোভাবে, এই দিক থেকে আসবো। ওকে, যে 5 টাকা, আমরা লিখবো 5 টাকায় 1 বছরের, 1 বছরের সুদ পাবে। ওকে, যখন আসল কত টাকা বলো, 100 টাকা। ওকে, তাহলে 5 টাকা জায়গায় লিখবো 1 টাকায়, 1 সময়টা একই থাকবে, 1 বছরের সুদ পাবে যখন আসল কত হবে, উপরে 100, এই 5 নিচে আসবে। আবার যখন 5 টাকার জায়গায় সুদটা কত আছে, 60 টাকা, তাহলে যখন 60 টাকা 1 বছরের সুদ পাবে যখন আসল, তাহলে 1-এর নিচে 60 মানে বেশি হবে, তাহলে 100-র সাথে 60 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 5 এত টাকা। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি ইজিলি পেয়ে যাব। দেখো 5 দিয়ে এটাকে কাটো, 5 × 5 মানে 5 × 2 = 10, তার মানে কত, 1200 টাকা। ওকে, এত টাকা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে কি, যে কত টাকা জমা রাখতে হবে। তাহলে সুতরাং জমা রাখতে হবে, এখানে লিখতে পারো উত্তরটা, যে জমা রাখতে
হবে সেটা হচ্ছে 1200 টাকা। ওকে, এরপর দেখো প্রয়োগ 5 কি বলেছে, আসল বের করতে বলেছে। সময় দেওয়া আছে 1 বছর, বার্ষিক সুদের হার আছে 6%, মোট সুদ দেওয়া আছে 90 টাকা। একই রকমভাবে এখানে আসল বের করতে হবে। বছর হচ্ছে, সময় হচ্ছে 1 বছর, বার্ষিক সরল সুদের হার হচ্ছে 3.5%, আর মোট সুদ হচ্ছে 59.50 টাকা। ওকে, তাহলে একই রকমভাবে আমরা তাহলে প্রথমে আমরা লিখব যে যখন সুদের হার কত পার্সেন্ট, 6%। ওকে, তাহলে আমরা লিখব যে যখন সুদের হার 6%। ওকে, তার মানে কি লেখা যায় যে 100 টাকায়, ওকে, যেহেতু আমাকে আসল বের করতে হবে, তাহলে আমরা কি করব, এই দিক থেকে লিখব। ওকে, যে 6 টাকা 1 বছরের সুদ, তাহলে 6 টাকা হচ্ছে 1 বছরের সুদ পাবে যখন আসল কত হবে, পার্সেন্ট মানে এখানে কত হচ্ছে 100 টাকা। ওকে, তার মানে 1 টাকা, সময় একই থাকবে, 1 বছরের সুদ পাবে যখন আসল কত হবে 100, আর এই 6টা নিচে আসবে, কেন কি 1 হচ্ছে আমার ছোট 6-এর চাইতে, তাহলে নিচে আসবে মানে ভাগ হবে। তারপরে সুদ কত দেওয়া আছে, 90 টাকা। তাহলে 90 টাকায় কত হবে, তাহলে 1-এর জায়গায় এবার লিখবো 90 টাকা, সময় একই, 1 বছরের সুদ হবে, তাহলে কত, 100 উপরে নিচে 6 ইন্টু 90। ওকে, এত টাকা, কেন কি 1-এর চাইতে 90 বড়, তাহলে সেটা গুণ হয়ে যাবে। 0 0 যদি কেটে দিই, সরি 0 না, এটা আমরা যদি কাটি 3 দিয়ে, 3 দুগুণে 6। ওকে, 3 দিয়ে কাটলে 3 3-কে 9, 0টা এখানে চলে আসবে। 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30, তাহলে 15কে 100 দিয়ে গুণ করলে সেটা কত পাচ্ছি আমরা, 1500 টাকা। ওকে, এটা একটা হয়ে গেল। এবার পরেরটা আমরা করব। পরে কি দেওয়া আছে দেখো, যে 3.5%, তাহলে আমরা লিখব যে আবার যখন সুদের হার, একই রকমভাবে লিখব সুদের হার, সেটা কত দেওয়া আছে, 3.5%। ওকে, যেহেতু আসল বের করতে হবে, তাহলে আমাকে 3.5 নিয়ে করতে হবে। ওকে, তাহলে আমরা লিখব 3.5 টাকা 1 বছরের। ওকে, 1 বছরের সুদ পাবে যখন আসল কত দাঁড়াচ্ছে আমার, পার্সেন্টেজ মানে 100 টাকা। তাহলে একই রকমভাবে 1 টাকা, সময় একই থাকবে, 1 বছরের সুদ পাবে যখন আসল, যেহেতু 1 আছে, 3.5-এর সাথে 1 ছোট, তাহলে ভাগ আকারে হবে, এটা উপরে আর 3.5 আমার নিচে, এত টাকা। এবার কত টাকা বলেছে, যে 59.50 টাকা 1 বছরে। ওকে, হবে এটাকেই বেশি হয়ে যাবে, তাহলে 100-র সাথে গুণ হয়ে যাবে 59.50, 3.5 টাকা। ওকে, এটাকে আমরা কি করব, দেখো দশমিকগুলো যদি তুলে দাও, তাহলে এখানে 100, এখানে 59, দশমিককে তুললে তার জন্য 1 আসবে, দুটো সংখ্যার জন্য দুটো 0। ওকে, আচ্ছা, এখান থেকে যদি দশমিক তুলি, তাহলে 35 থাকছে দশমিকের জন্য 1, আর একটা সংখ্যা আছে বলে একটা 0। এরপরে তাহলে এটাকে আমরা যদি কাটাকুটি করি, দেখো এখান থেকে একটা 0, এখান থেকে একটা 0 কেটে দেবো, এর সাথে একটা কাটছে। ওকে, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি,
ওকে, তাহলে 5 7 35, 5 দিয়ে কাটলে দেখো 5 কে 5, এখানে আবার 5 কে 5, 5 লং 45। আচ্ছা 7 দিয়ে যদি কাটি আমরা এটাকে, ওকে 7 দিয়ে যদি কাটি তাহলে 7 কে 7, 7 কে 7, 8 9 10 11, ওকে 49, হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে 7 কে 7, 8 9 10 11, 4 বেঁচে থাকছে, পিছনে 9, মানে 7 7 49। তাহলে কত থাকছে 100 ইন্টু 17, তাহলে গুণ করলে কত পাবো 1700 টাকা। ওকে, এটা একটা আমাদের উত্তর, নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, যদি আসল বের করতে বলে তাহলে তোমরা এইভাবে বের করতে পারো। চলো নেক্সট। এরপরে দেখো প্রয়োগ 6 নাম্বারটা কি বলছে, বলছে রহমত চাচা গ্রামের সমবায় ব্যাংক থেকে বার্ষিক 10% সরল সুদের হারে 750 টাকা 3 বছরের জন্য ধার নিলেন। তিনি মোট কত সুদ ও সুদ আসল, এখানে দেখো একটা হচ্ছে কত সুদ আর একটা হচ্ছে সুদ আসল দেবেন হিসাব করে লিখে। কিন্তু মোট সুদ বলতে কি বোঝায় আগে এটা জেনে নিব, যে মোট সুদ বলতে কি বোঝায় নির্দিষ্ট আসলের উপর, ওকে মানে প্রিন্সিপালের উপর, নির্দিষ্ট আসলের উপর নির্দিষ্ট সময়ের জন্য দেয় বা প্রাপ্য সুদকে মোট সুদ বলা হয়। দেখো আরেকবার বলো, কি বলছে নির্দিষ্ট আসলের উপর নির্দিষ্ট সময়ের জন্য দেয় বা প্রাপ্য সুদকে মোট সুদ বলা হয়। যেমন এটা আমরা দেখেছিলাম যে সুদাসল বা সবৃদ্ধি মূল মানে কি, এটা আমি মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে আসল প্লাস মোট সুদ। তাহলে সমবায় ব্যাংক বার্ষিক সরল সুদের কত পার্সেন্ট দিচ্ছে, 10% দিচ্ছে। তাহলে গণিতের ভাষায় আমি সমস্যাটাকে লিখবো আসল সময় আর কি সুদ। তাহলে আসল কত এখানে 100 টাকায় 1 বছরের জন্য, সুদ কত 10 টাকা, আর এখানে কি বলছে 750 টাকা। তখন সময়টা কি দেখো, সময়টা একই নেই, 3 বছর হয়েছে, সময়টা 3 বছরের জন্য, সুদ কত। ওকে, তাহলে 100 টাকা 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা, 1 টাকা কী হবে কম হবে 10/100, 750 টাকা বেশি হবে, তাহলে উপরে চলে যাচ্ছে 750, এখানে কেটে যাচ্ছে, এটার সাথে এটা কাটছে, তার মানে কত দাঁড়াচ্ছে দেখো। আরেকবার বলছি 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা, ওকে 1 টাকা 1 বছরের সুদ হচ্ছে 10/100, 750 টাকা 1 বছরের সুদ কত এত টাকা। ওকে, এবার 750 টাকা 1 বছরের জায়গায় আমি 3 বছর যদি একবারই করি তাহলে 3টা কোথায় যাবে, 3টা যেহেতু বড়, একের জায়গায় 3টা একবারই, আমরা এই লাইনটা করে এই লাইনটা একবারই করতে পারি। ওকে, এই লাইনটা না করে আমরা এই লাইনটা একবারই করতে পারি। এখানে 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, তাহলে 3 5 15, 5 থাকছে 1, 3 7 21, আর একে 22, তোমার কত 225 টাকা। ওকে, এটা 225 টাকা। তাহলে তিনি মোট সুদ দেবেন কত টাকা, তিনি মোট সুদ দেবেন 225 টাকা। ওকে, তাহলে সুদ আসল, তার মানে আসল আমাকে নিতে হবে কত 750 টাকা, আমার আসল ছিল 750 টাকা আসল, তার সাথে আমরা কি করব সুদটা যোগ করব। ওকে, তাহলে কত পাবো এখানে 5 পাবো, 5 আর 2 কত 7, 7 8 9, তাহলে কত 975 টাকা। ওকে, তাহলে কত 975 টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কী করে 975 টাকা আসলো। ওকে, যখনই সুদ আসল বলবে তাহলে মনে রাখবে যেটা সুদ বেরোবে আর তার সাথে আসলটা আমরা কি করব যোগ করে দেব। যেমন 225 বেরিয়েছে আমাদের, সেখানে 225 বেরিয়েছে, তার সাথে আমরা কি করব আসলটা যোগ করে দেব, তাহলে সেটাকেই বলছে সুদ আসল। চলো নেক্সট। আজকে এই পর্যন্ত থাকবে, 33 পেজ পর্যন্ত থাকবে। নেক্সট পার্ট আমরা বাকিটা 2 এ আলোচনা করব। ওকে, পার্ট 2 এ আসবো আমরা।